রাধে রাধে, চলে এসেছি পরের দিনে শিফট নিয়ে। আমি তোমাদের সাথে ফার্স্টে একবার রুটিন দেখে নাও কি রুটিনে রয়েছে, আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পারো নিচে দেওয়া রয়েছে। এবার দেখা যাক আজকে তোমাদের জন্য কি কি কোশ্চেন অপেক্ষা করছে। আচ্ছা, এটা 5/11/2018 কোশ্চেন, যেটা বিকাল 4টে থেকে 5:30 শিফটে যে এক্সামটা হয়েছিল তার কোশ্চেন এটা, ঠিক আছে। দেখা যাক ফার্স্ট কোশ্চেন কি বলছে। সূত্র F ইকুয়ালস টু জি ক্যাপিটাল এম এম পার ডি স্কোয়ার কে। জিতে কি মানে জিকে কি বলা হয়? জিকে বলা হয় অভিকর্ষজ ত্বরণ, নাকি সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, নাকি বৃহত্তর উচ্চতা, নাকি মহাকর্ষীয় বল। তাহলে এটাকে বলা হয় সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, ঠিক আছে, যার মান হচ্ছে জি হচ্ছে 6.674 ইন্টু 10⁻⁻11 মিটার কিউব কেজি -1 সেকেন্ড -2, ঠিক আছে। তাহলে জিকে আমরা বলবো কি বলবো? অভিকর্ষীয় ত্বরণ বলবো, সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলবো, বৃহত্তর উচ্চতা বলবো, নাকি মহাকর্ষীয় বল বলবো। তাহলে জিকে আমরা বলবো সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, ঠিক আছে, অপশন 2। এবং জি এর মানটা দেখো, এটা হচ্ছে জি এর মান, এটা সব জায়গাতেই এই মানটাই কাজ করে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখা যাক, বলছে উদ্ভিদের নিম্নলিখিত অংশগুলির মধ্যে কোটি, আচ্ছা এটা কোটি না, এটা কোনটি, ঠিক আছে, এটা কোনটি। তাহলে উদ্ভিদের নিম্নলিখিত অংশগুলির মধ্যে কোনটি অঙ্গজ বিস্তারে অংশগ্রহণ করে না? কোনটা করে না? ফুল, পাতা, কাণ্ড, নাকি শিকড়। তো এদের মধ্যে দেখো ফুল, ফুল অপশন 1-এ রয়েছে ফুল, এটি কি করে না? এটি অঙ্গজ বিস্তারে অংশগ্রহণ করে না, ঠিক আছে। পরের প্রশ্ন দেখা যাক, ড্যাশ প্রস্তাব করেন যে প্রতিটি মৌলের একটি চরিত্রগত পারমাণবিক ভর রয়েছে। কে কে বলেন এটা, যে প্রতিটি মৌলের একটি চরিত্রগত পারমাণবিক ভর রয়েছে? কে বলেন না? লাভুসিয়ের, ডেমোক্রিটাস, ডাল্টন, নাকি কনাদ। তো এনাদের মধ্যে ডাল্টন অপশন 3-তে রয়েছে, দেখো ডাল্টন, যিনি বলেছিলেন কি না প্রতিটি মৌলের একটি চরিত্রগত পারমাণবিক ভর রয়েছে, ঠিক আছে। তাহলে অপশন 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখা যাক, মানব দেহে খাদ্য ও বাতাস চলাচলের জন্য সাধারণ পথটি কি? সেটাকে কি বলা হয়? গলবিল বলে, ষড়যন্ত্র বলে, খাদ্য নালী বলে, নাকি নাসিকা গহ্বর বলে। তাহলে নাসিকা গহ্বরের মধ্যে দিয়ে কি হয়? শ্বাস যায়। খাদ্য নালীর মধ্যে দিয়ে কি যাচ্ছে? খাবার যাচ্ছে। এবং ষড়যন্ত্রের মাধ্যমে কি হচ্ছে না, এই দুটোর মধ্যে কোনোটাই হচ্ছে না, খাদ্য বাতাস কোনোটাই চলাচল করছে না। তাহলে একমাত্র পড়ে থাকছে আমাদের গলবিল, যার মাধ্যমে খাদ্য এবং বাতাস দুটোই কিন্তু যাতায়াত করে, ঠিক আছে। তাহলে পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন বলছে যখন বল এবং স্বরণের মধ্যে কোণ 90 ডিগ্রি হয় তখন কৃতকার্য কত হবে? তাহলে কৃতকার্যকে আমি ধরলাম W, তাহলে কৃতকার্য সমান হচ্ছে F ইন্টু S ইন্টু cos থিটা, ঠিক আছে। এবার এখানে দেখে নিই, F হচ্ছে আমার বল, S হচ্ছে স্বরণ, আর দেখো এখানে থিটাটা আমার কি বলেছে? 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমার কোণটা কত? বল আর স্বরণের মাঝে যে কোণটা, সেই কোণটা হচ্ছে আমার 90 ডিগ্রি, ঠিক আছে। এবার দেখি cos 90 ডিগ্রি মানে কত? আমরা জানি cos 0 মানে হচ্ছে 1, তাহলে cos 90 ডিগ্রি মিনস হচ্ছে 0, ঠিক আছে। তাহলে আমি এই মানটা এখানে বসাই, cos থিটার মানটা, তাহলে এফ এস ইন্টু 0। তাহলে দেখো 0-র সাথে যাকে আমি মাল্টিপল করবো অ্যান্সার আমার কি আসবে? 0। তাহলে কি বলছে কোশ্চেনটা, না যখন বল ও স্বরণের মধ্যে কোণ 90 ডিগ্রি হয় তখন কৃতকার্য কি হবে? ধনাত্মক হবে, ঋণাত্মক হবে, নিরপেক্ষ হবে, নাকি শূন্য হবে? তাহলে কৃতকার্য কি হবে? শূন্য হবে। অপশন ডি মানে অপশন 4, ঠিক আছে, যে কোনো কার্য করা হবে না, বা অপশন উত্তরটা হচ্ছে তাহলে কি শূন্য। পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন বলছে একটি বিক্রিয়া মানে একটি দ্বিবন্ধন বা ত্রিবন্ধনে একটি পদার্থের এক বা একাধিক অণু যুক্ত হয়,
সেটাকে কি বলা হয়? সাবানীকরণ, কার্যকারীমূলক, ইস্টারকরণ নাকি সংযোগ বিক্রিয়া? তাহলে যে বিক্রিয়ার মাধ্যমে একটি দ্বিবন্ধন বা ত্রিবন্ধনে একটি পদার্থের এক বা একাধিক অণু যুক্ত হয় সেটাকে আমরা বলবো সংযোগ বিক্রিয়া। ঠিক আছে, অপশন 4 হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন বলছে 746 ওয়াট এই নামে পরিচিত, এটাকে আর কি বলা যেতে পারে? 1 হর্স পাওয়ার বলা যেতে পারে, 1 পাস্কেল বলা যেতে পারে, 1 জুল বলা যেতে পারে নাকি 1 কিলোওয়াট বলা যেতে পারে? তাহলে 746 ওয়াটকে আমরা বলবো 1 হর্স পাওয়ার। ঠিক আছে, অপশন 1 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখি, একটি মৌলের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 286। বেশ, ইলেকট্রন বিন্যাস যদি আমার হয় 286, তাহলে দেখো এটা তাহলে টোটাল ইলেকট্রন কত থাকছে? 16। তার মানে এটা দেখো সালফারের, এটা হচ্ছে সালফার। ঠিক আছে, তাহলে এই সালফার মৌলটি কোথায় অবস্থিত হবে? এটি 2 নম্বর শ্রেণী এবং দ্বিতীয় পর্যায়ে হবে, 1 নম্বর শ্রেণী এবং প্রথম পর্যায়ে হবে, 6 নম্বর শ্রেণী নাকি দ্বিতীয় পর্যায়ে হবে, নাকি 16তম শ্রেণী এবং তৃতীয় পর্যায়ে হবে? তাহলে 16তম শ্রেণীর তৃতীয় পর্যায়ে রয়েছে আমাদের সালফার। ঠিক আছে, তাহলে অপশন 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখা যাক, কাজ কেবল তখনই করা যেতে পারে যখন ড্যাশ থাকে, যখন শক্তি থাকে নাকি যখন ক্ষমতা থাকে নাকি যখন বল থাকে নাকি ভরবেগ থাকে? তাহলে যখন শক্তি থাকে, ঠিক আছে, তখন কাজ কেবল তখনই করা যেতে পারে। ঠিক আছে, তাহলে অপশন 1 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে পরের প্রশ্ন দেখা যাক, বলছে যেই মৌলগুলির পরমাণুর আকার বৃহৎ তারা কোন ধরনের বন্ধন তৈরি করে? তারা বেশি শক্তিশালী হয় নাকি তারা খুব দুর্বল হয় নাকি দুর্বলতর হয় নাকি খুব শক্তিশালী হয়? তাহলে যে মৌলগুলির পরমাণুর আকার বৃহৎ হয় তাদের ক্ষেত্রে কি হবে না, তাদের ক্ষেত্রে যে বন্ধনটা তৈরি হবে তাদের বন্ধনটা খুব উইক হবে। ঠিক আছে, অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন বলছে ড্যাশ অঙ্গগুলির ভিতরে স্থান ভরে দেয়, অভ্যন্তরীণ অঙ্গগুলিকে সমর্থন প্রদান করে এবং কলার মেরামতে সাহায্য করে। কোনটা? অ্যাডিপোস বা মেদ, অ্যারিওলার, সন্ধিবন্ধনী বা লিগামেন্ট নাকি টেন্ডেন? তো এদের মধ্যে অ্যারিওলার অঙ্গগুলির ভিতরে স্থান ভরে দেয়। ঠিক আছে, পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন বলছে নিম্নলিখিত কোন প্রকারের প্রজননে ক্ষুদ্র পূর্ণতাপ্রাপ্ত জীবজনক শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে একটি নতুন স্বতন্ত্র জীব হয়ে ওঠে? এটা কোন প্রক্রিয়ার মাধ্যমে, কোন প্রজননের মাধ্যমে ঘটে? কোরকোদ্গমের মাধ্যমে, বিভাজনের মাধ্যমে নাকি পুনরুৎপাদনের মাধ্যমে নাকি বহু বিভাজনের মাধ্যমে? তাহলে এদের মধ্যে কোরকোদ্গম, অপশন 1, কোরকোদ্গমের মাধ্যমে কি হয় না, কোরকোদ্গম প্রজননের মাধ্যমে ক্ষুদ্র পূর্ণতাপ্রাপ্ত জীবজনক শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন একটা স্বতন্ত্র জীব গঠন করে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখা যাক। বলছে রৈখিক ভরবেগ হলো এর সমান, কার সমান? ভর এবং বেগের সমান, ভর এবং আয়তনের সমান, গতি ও ওজনের সমান নাকি বল ও উচ্চতার সমান? তাহলে ভরবেগ হচ্ছে ভর ইন্টু বেগ, এর সমান হচ্ছে রৈখিক ভরবেগ। ঠিক আছে, তাহলে অপশন 1 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন বলছে একটি ফিলামেন্ট 10 মিনিট ধরে 0.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ টানে, তাহলে বর্তনীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ আধানের পরিমাণ কি হবে? বেশ, তাহলে আমি ফার্স্টে কি করব না, এই 10 মিনিট টাইমটাকে আমি সেকেন্ডে চেঞ্জ করব। ঠিক আছে, তাহলে আমি 60 দিয়ে মাল্টিপল করব। এবার কি বলছে, তাহলে তড়িৎ আধান বের করতে গেলে কি করতে হবে? তড়িৎ আধান সমান হচ্ছে এই যে বিদ্যুৎ প্রবাহের পরিমাণটা 0.5 অ্যাম্পিয়ার তার সাথে টাইমটা। ঠিক আছে, তাহলে 300, ঠিক আছে, 300 কুলম, তাহলে বর্তনীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ আধানের পরিমাণ কত হচ্ছে? 300 কুলম, যেটা অপশন 2-তে রয়েছে। দেখো সঠিক উত্তর। ঠিক আছে, পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন বলছে ড্যাশ একটি পরিমাণ যা তরঙ্গের প্রকৃতি বর্ণনা করে না, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, উচ্চতা নাকি তরঙ্গ বেগ? কোনটি তরঙ্গের প্রকৃতি বর্ণনা করে না? এদের মধ্যে উচ্চতা দেখো তরঙ্গের প্রকৃতি বর্ণনা করে না, অপশন 3 রয়েছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, পরের প্রশ্ন দেখা যাক। নিচের কোনটির ভর সর্বাধিক হয়? 1 গ্রাম লোহার
নাকি 1022 কার্বনের পরমাণু, 0.1 মোল NH3 নাকি কার্বন ডাই অক্সাইডের 1022টি অণু। ঠিক আছে, চারটে অপশন দেওয়া রয়েছে। তাহলে বলছে যে নিচের কোনটির ভর সর্বাধিক হয়। তাহলে এদের মধ্যে 0.1 মোল NH3 অপশন 3 এর দেখো এর ভরটা হবে বাকি সবার থেকে সর্বাধিক হবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখা যাক, নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি অক্সিজেনের সাথে যুক্ত হয়ে আমাদের শক্তি প্রদান করে? অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লুকোজ নাকি গ্লাইকোজেন? তো এদের মধ্যে গ্লুকোজ যেটা কার্বন ডাই অক্সাইডের সাথে মিলে আমাদের শরীরে কি করে না শক্তি প্রদান করে, যেটা হচ্ছে অপশন 3তে রয়েছে। পরের প্রশ্ন দেখা যাক, অনুদৈর্ঘ্য তরঙ্গে কণাগুলির কম্পন তাদের অগ্রগতির থেকে ড্যাশ ভাবে হয়? অর্ধবৃত্তাকারে হয়, সমান্তরালে হয়, লম্বভাবে হয় নাকি প্ল্যানারে হয়? তো অনুদৈর্ঘ্য তরঙ্গে কি হয় না কণাগুলির কম্পন তাদের অগ্রগতির থেকে সমান্তরালে হয়। ঠিক আছে, অপশন 2 হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখা যাক, পরের প্রশ্ন বলছে আধুনিক পর্যায় সারণীর কোন পর্যায়ে সর্বাধিক সংখ্যক অধাতু থাকে? তাহলে কোন পর্যায়ে থাকে? পর্যায় নাম্বার 2, পর্যায় নাম্বার 3, পর্যায় নাম্বার 4 নাকি পর্যায় নাম্বার 1? তাহলে 2 নম্বর পর্যায়ে অধাতুর পরিমাণ বেশি থাকে। ঠিক আছে, অপশন 1 হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে একটি 10 ওহম রোধযুক্ত তার মাঝখান থেকে দোভাঁজ করা হয়েছে, তাহলে তারের নতুন রোধ নির্ণয় করো। বেশ, তাহলে প্রথমে তারটি কত রোধের ছিল? তারটি ছিল 10 ওহম রোধের। ঠিক আছে, তাহলে সেটিকে মাঝখান থেকে দুটো ভাঁজ করা হয়েছে। তাহলে মাঝখান থেকে যদি ভাঁজ করা হয় তাহলে প্রত্যেকটি ভাঁজ কত করে হবে না? প্রত্যেকটি ভাঁজ হবে 10/2 মানে 5 ওহম করে হবে। ঠিক আছে, তাহলে এই যে দুটো আলাদা আলাদা ভাঁজ হলো, সেই দুটো ভাঁজকে সমান্তরালে যদি যুক্ত করি তাহলে তাদের নতুন যে রোধটা, সেই নতুন রোধটা কত হবে? 1/R/1/R2, R1 প্লাস 1/R2। ঠিক আছে, তাহলে 1/5 প্লাস 1/5। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করি, 5 আর উপরটা হচ্ছে 2। তাহলে এটা আমাদের হচ্ছে যে নতুন রোধটাকে আমি আর এ বলে ডিনোট করলাম। তাহলে নতুন রোধটা আমার কত হচ্ছে? 2 মানে 2.5 ওহম। ঠিক আছে, যেটা রয়েছে দেখো আমাদের অপশন 1। তাহলে নতুন রোধটি কত হচ্ছে? 2.5 ওহম। পরের প্রশ্ন দেখি, নিম্নলিখিতগুলির মধ্যে কোন পদার্থটির ব্যাপন হবে না? সুগন্ধি বাষ্প, একটি ধূপকাঠির ধোঁয়া নাকি মেথি গুঁড়ো? দেখো এই চারটে জিনিসের মধ্যে প্রথম তিনটে জিনিসের কিন্তু ব্যাপন ঘটবে, কিন্তু মেথি গুঁড়োর কিন্তু কোনো রকম ব্যাপন ঘটবে না। ঠিক আছে, তাই তো? তাহলে অপশন 4 হচ্ছে সঠিক উত্তর, যেটা হচ্ছে মেথি গুঁড়ো। আজকে যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সমস্ত অ্যাসপিরেন্ট ফ্রেন্ডদের সাথে আমাদের ভিডিওগুলোকে শেয়ার করো। ঠিক আছে, এবং আমাদের সাথে থাকো এবং ভালো করে পড়তে থাকো। থ্যাংক ইউ।